আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে এখন হট কেক বলে যেটাকে বোঝায় সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকত্ব বিষয়টির ফয়সালা। আপনারা যদি দেখেন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি দুইটি দেশের নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে, তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন। তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না, তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারবেন না। এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন। তো এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই, সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মসনদে বসবেন। এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে সবসময় একটা গুঞ্জন ছিল গত এক দশক ধরে। কারণ খালেদা জিয়া বয়োবৃদ্ধ, হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু এবার সাম্প্রতিক 30শে ডিসেম্বর গত বছর খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি, তার হুকুমেই দলটি চলবে। তিনি যদি 150টি আসন, 151টি আসন নিশ্চিত করতে পারেন, তাহলে আগামীর প্রধানমন্ত্রী তিনি হবেন। তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে। তিনি যেহেতু গত 17 বছর থেকে ব্রিটেনে ছিলেন, আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে 2 দশক থেকে কাজ করছি। এই 2 দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি, সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে। কেন আছে? তিনি যেহেতু 17 বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন, সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক। এটা আমার কথা নয়, আপনারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এবং ডিবেটগুলো দেখেন, সেখানে কথাটি বলা আছে। তো তিনি ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলার দরকার, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে, ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা। যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন, তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন। আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন, তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন। আগামীকাল যদি, অর্থাৎ আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। তাই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে। আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। না, বিষয়টি ব্যক্তিগত না। ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না। যারাই নেতা হবেন, যারাই দেশকে লিড দিবেন, যারাই মানুষের নেতা হবেন, তাদের প্রতি আমাদের অধিকার আছে, দাবি আছে, আমরা এটা দাবি করতে পারি। কিন্তু তিনি সেটা করেননি। তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি। কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। আমরা যদিও জানি মার্টিন লুথার কিং এর কথা বলেই তিনি এই কথাটি বলেছেন। মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন। কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি, কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি। তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেন তার পরিকল্পনাটি ক্লিয়ার করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে শুধু তারেক রহমান নয়,
বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন। একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তিনি হলেন এহতেশামুল হক। তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি। তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপলার এবং লাইম হাউসের যিনি এমপি, সেই এমপির হাজবেন্ডও ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ পলিটিক্সে অর্থাৎ লেবার পার্টির পলিটিক্সে জড়িত। আমিও এই লেবার পার্টির একজন মেম্বার হিসাবে, একজন কর্মী হিসাবে অনেকদিন কাজ করেছি। আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন, তার নমিনেশনটি বাতিল করা হয়েছে কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা। ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি, সেই বিএনপির যিনি সভাপতি মালেক ভাই, তিনিও ব্রিটিশ নাগরিক, তিনিও দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং খ্রিসমাসের হলিডে এইসব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ, সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি। আরে ভাই, সেটি তো প্রমাণ হোম অফিস করবে না। হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সে অ্যাকসেপ্টেন্সটি হোম অফিস জানিয়ে দেয়। তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই। সেই বন্ধের কথা ধরে ওনাকে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে। বিষয়টি খেয়াল করেন। এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলে রিনাউন্সিয়েশন অফ ন্যাশনালিটি, অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা। এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস, এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে। আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি। আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন, এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন। জনগণ ভোট দিবে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন। ঠিক তেমনি কোনো একটি অ্যাপ্লিকেশন করার দায়িত্ব আপনার। সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কি হবে সেটি আপনার হাতে নয়, সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে। তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ। নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু পরীক্ষা আছে, এগুলো সব পাশ করার পর, রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব পাবেন। নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন, সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয়। যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে, একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না। কেন পারে না? এটাকে কিছু আইনগত বিষয় আছে। ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে, যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে, যার কারণে একজনের নাগরিকের সাথে নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা, তার বিচার, তার অব্লিগেশনের কিছু সম্পর্ক রয়েছে। তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে। যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক। এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই, উইল করে দিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে, থার্ড পার্টিকে, যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে কি পরিমাণ মানে পুরোটা উইল করে দিতে পারবো। অর্থাৎ আমার সম্পদের 1/3 বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না। এটা ইসলামী আইন সাপোর্ট করে না। যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন, সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরে, সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না এবং 1/3 বেশি আমি কাউকেই উইল করতে পারবো না। কিন্তু ব্রিটেনের নাগরিক হলে, আপনি যদি ব্রিটেনে থাকেন, ব্রিটেনের নাগরিক হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যেই কোনো পরিমাণে যেই কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড। খেয়াল করে দেখেন, ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক
বিষয়ে জড়িত। তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না, কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট। মালেক ভাই, কয়সার ভাই, ওই মাথায় চুল না থাকলে যে কি বলে পুয়াত, ওই পুয়াত, তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি, এইরকম ভাবে আরো অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন এবং তাদের কারো কারো ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে। আমি গতকাল আমার বন্ধু প্রতিম, আমার এলাকার বাসিন্দা, তার একটি স্ট্যাটাস দেখেছি, এহতেশামুল হক, তিনি বললেন যে এটি ইনসাফ হলো না। কেন বলেছেন? যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি, আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আর সাথে সাথে জনাব মালেককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম, এখন বৈধ করে দিলাম, আপনি প্রমাণ করেন পরে। তার মানে বড় দলের প্রার্থী হওয়া আর ছোট দলের প্রার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচন কমিশন যিনি ছিলেন তাকে যেভাবে অপমানিত করা হয়েছে, এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি, কানে শুনেননি, মনে ধারণ করেননি, যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খোলসা করে বলি যে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এই দ্বৈত নাগরিকত্বরা, এই নাগরিক যারা তারা এখানে নির্বাচন করতে পারে, তারা এখানে মন্ত্রীও হতে পারে। এদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এদেশে এমনও মানুষ আছে 2, 3, 4টি নাগরিকত্ব আছে। বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক, আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক। আরো কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না। তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু নেই। এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন, আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন, সেটা কিন্তু একসাথে হতে পারে না। তাই আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব, আমেরিকান নাগরিকত্ব, ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব, মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধা মতো সময়ে নয়, ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নিন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয়। এটি কিন্তু এবারে আমরা দেখিনি, এটি হয়নি। যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে, আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে মুখ দিয়ে, নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন তাহলে আপনার সততা, আপনার নিষ্ঠা, দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয়। মানুষ এটাকে ভালোভাবে নেবে না এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বললে মনস্থির করেছেন, তাদেরকে এই দেশ, এই সমাজ, এই জাতি কখনো ক্ষমা করবে না। সময় এখন আপনার অনুকূলে, আপনি খুবই ভালো আছেন, কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, দয়া করে এই দেশ, এই মাটি, এই মানুষ, মুসলমান নামের, ইসলাম নামের যে ধর্মটি, সেই ধর্মকে জঙ্গিবাদের ধর্মে পরিণত করেছে। অথচ সত্যিকারের ইসলাম ওই রকম জঙ্গি ছিল না। তো এই কথাটি আজকে কেন বলছি দেখেন, ইরান এখন ইতিহাসের একটি সন্ধিক্ষণে মানুষগুলো আছে। এই মানুষদের যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ায় বাংলাদেশে কি ভয়ঙ্কর প্রভাব পড়বে? আপনারা জানেন যে অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণা দেবার ফলে পৃথিবীব্যাপী একটি খুব বড় ধরনের বিরূপ প্রভাব পড়বার সম্ভাবনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেল মানে সবচেয়ে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু কিছুর ফান্ডদাতা, অর্থ যোগানদাতা। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাওয়া মানে বিরাট ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যেমন ইউএসএআইডি থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে কয়েক মাসের মধ্যে ইউএসএআইডি থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে। বাংলাদেশ কিন্তু
সারা পৃথিবীর মতো ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএসআইডের অনুদান নির্ভর অনেক এনজিওর সঙ্গে বাংলাদেশের শত শত মানুষ কাজে যুক্ত ছিলেন। বাংলাদেশের অর্থনীতিতে একটা যুক্ত হতো অর্থ, সেটি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবার প্রশ্ন আসছে যে এই যে 66 সংস্থা থেকে নিজেকে যে প্রত্যাহার করে নিয়েছেন, এতে বাংলাদেশের কি প্রভাব পড়বে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থা সহ মোট 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করে ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো দেশগুলোতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি ছাড়াও মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে এমন বৈশ্বিক সহযোগিতা সংস্থাও রয়েছে। বুধবার একটি প্রেসিডেন্সিয়াল স্মারকের মাধ্যমে এসব সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় বৈশ্বিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তি সই জাতিসংঘেরই 31টি সংস্থার নাম আছে। মিস্টার ট্রাম্প ইতিমধ্যেই জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে বহুপাক্ষিক এসব প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে বাণিজ্য, মানবিক, শিক্ষা ও জলবায়ুর মতো বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের মতো দেশগুলো যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যে সুরক্ষা পেত তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে অন্য ধনী ও প্রভাবশালী দেশগুলো এ ধরনের বহুপাক্ষিক সংস্থাগুলোতে অর্থায়ন বন্ধ বা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে এর ধারাবাহিকতায় জুলাই মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির বন্ধ ঘোষণা করেন তিনি, যার ফলে বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে পরিচালিত অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। আমি শুরুতেই ইউএসএআইডির কথা দিয়ে আলাপটা শুরু করেছি। একই সাথে প্রশ্ন আসছে যে আসলে কোন সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক 66টি সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণার পর হোয়াইট হাউস বলেছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো এসব সংস্থা আর আমেরিকান স্বার্থ রক্ষা করছে না এবং অকার্যকর ও বৈরী এজেন্ডা প্রচার করছে। এসব সংস্থাগুলোর মধ্যে কয়েকটি জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে আসছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে থাকা দেশগুলোর একটি হলো বাংলাদেশ। এছাড়া আরো কিছু সংস্থা রয়েছে যারা শিক্ষা, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের মতো বৈশ্বিক ইস্যুতে কাজ করছে। বাংলাদেশেরও বিভিন্ন সংস্থা এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস এসব সংস্থার কাজকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্র ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি থেকেও সরে যাচ্ছে। এটি বিশ্বের জলবায়ু বিজ্ঞান বিষয়ে অন্যতম প্রধান কর্তৃপক্ষ, যারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক তথ্য নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেদনগুলোর সংকলন করে। এখন আইপিসিসি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে দেশটির জলবায়ু বিজ্ঞানীরা এতে জড়িত থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর বাইরেও জাতিসংঘের যে 39টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তার মধ্যে আছে ইন্টারন্যাশনাল ল কমিশন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, পিসি বিল্ডিং কমিশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং ইউএন ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান। জাতিসংঘের বাইরে 35টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তার মধ্যে আছে 24/7 কার্বন ফ্রি এনার্জি কম্প্যাক্ট, কমিশন ফর এনভায়রনমেন্টাল কোঅপারেশন,
গ্লোবাল কাউন্টার টেরোরিজম ফোরাম, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম এবং আন্তর্জাতিক সৌর জোটের মতো সংস্থা। এই যে সরে যাওয়াটার ফলে বাংলাদেশের কি প্রভাব পড়বে? ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের কারণে 2025 সালের জানুয়ারিতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বারবার ইউএসএআইডি প্রসঙ্গে আসছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তার উল্লেখযোগ্য অংশ আসতো এই ইউএসএআইডির মাধ্যমে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 500 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই অর্থ যেসব খাতে ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তা। এছাড়া রোহিঙ্গাদের জরুরি সহায়তার জন্য বরাদ্দ ছিল এতে। এখন রোহিঙ্গাদের জন্য বরাদ্দ থাকলেও বাকি সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়ায় অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে যে 66টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে, তাতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নেওয়ার নানা কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে মনে করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে আবারও বিশ্বে বিভিন্ন ব্লক বা অ্যালায়েন্স পলিটিক্স সামনে আসবে, যাতে করে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য সমস্যার বিষ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো সামগ্রিক খাদ্য ও স্বাস্থ্য খাতে বৈশ্বিক যে সুরক্ষা দিয়ে আসছিল, সেটি দ্বিপাক্ষিকভাবে সমাধান অনেকটাই অসম্ভব বলে মনে করা হয়। আবার ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু বিষয়ক অন্য সংস্থাগুলোর কারণে বাংলাদেশের জলবায়ু কেন্দ্রিক নিরাপত্তা ও নৈতিক অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা যাচ্ছিল। এখন এই সংস্থাগুলো দুর্বল হলে তাতে বাংলাদেশের এই কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশেও এই যে 66টি সংস্থা, এর আগে ইউএসএআইডি, বাংলাদেশে যে অর্থের একটা ফ্লো ছিল, সেই ফ্লোটা বন্ধ হয়ে যাবে। সবকিছুর সারমর্ম যদি এটাই বলি, অর্থ বন্ধ মানে বাংলাদেশের অনেক এনজিও, অনেক অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে। অসংখ্য শত শত হাজার হাজার মানুষ আবার বেকার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটা সাউন্ড করলে সেই সাউন্ডটা সারা পৃথিবীতে পড়ে যায়। যেমন এই যে ইউএসএআইডি 500 মিলিয়ন ডলার বাৎসরিক 2018 সাল থেকে দিত, তার আগেও 300 মিলিয়ন ডলার দিত, সেগুলো বন্ধ হয়ে গেছে। একই সাথে অন্যান্য যে সংস্থাগুলো বন্ধ হয়ে গেল, এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সংস্থা ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, জলবায়ু ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে আমরা এই প্রতিবেদনের শুরুতে যেটি বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো সংস্থা থেকে সরে যায়, অন্যেরাও ঢিলেমি শুরু করে দেয়। এর সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশেও পড়বে। এই মুহূর্তে এ পর্যন্তই।